গল্প শুরুর পূর্বে বলে রাখি, ধূমপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক এবং কলমকণ্ঠ ধূমপান বিষয়ক কোনো রকম দ্রব্য বা জিনিসকে মাথাচাড়া দিচ্ছে না। এই গল্পে এই সমস্ত দ্রব্যাদি উপমা মাত্রে ব্যবহৃত। সকালের সদ্য ঘুম ছেড়ে আমি জানালা থেকে আকাশের দিকে তাকিয়ে দেখলাম। দেখে মনে হলো যেন আজ আকাশের জন্মদিন এবং তার জন্মদিন উদযাপন সঙ্গী এক টুকরো মেঘের দল। হঠাৎই লক্ষ্য করলাম গলার কাশিটা যেন বেড়ে চলেছে, হাতে গোল্ড ফ্লেক আর মুখে ধোঁয়ারা যেন ঘুরে বেড়াচ্ছে মেঘের মতো ঘুরপাক খেয়ে। ঠিক মুখ থেকে ধোঁয়া বেরোবে এমন সময় সমর্পণ দরজায় টোকা দিয়ে হাজির। ও ঘরে পা রাখতেই আমি ঘড়ির দিকে চোখ ফেলে দেখলাম বাজে ৯:৩৩। এরপর সমর্পণকে ঘরে বসার অনুমতি দিয়ে বিছানা না ছেড়ে মাকে ২ কাপ চায়ের আদেশ পাঠিয়ে দিলাম এবং বিছানায় বসে কিছু বলতে যাব এমন সময় পাড়ার এক কোলাহলে আমার মনে বাধা প্রদান হলো। তারপর সমর্পণই প্রথম মুখ খুলল। কি ব্যাপার ভাই? কোনো দেখা সাক্ষাৎ নেই, কোনো রকম ফোন নেই। কি খবর মামা? কোনো কি মামুনি দলে যোগ দিয়েছ যে বন্ধুকে ভুলে গেলে? আরে তা নয়, অফিসের যা চাপ, মন আর শরীর দুজনেরই অবস্থা খারাপ, তাই আর ফোন টোন করা হয়নি। এটাই আসল ঘটনা নাকি ব্যস্ততার অজুহাত? যাক বন্ধু, তোমার কথাই মানলাম। চলো এবার বাজারটা মিটিয়ে কোথাও চক্কর মেরে আসা যাক, কি বলো? তা নাহলে তো চাকুরিজীবীদের গার্লফ্রেন্ড, যার নাম কিনা রোববার, সে আবার প্রচণ্ড দুঃখ পাবে, তাই নয় কি? তাহলে সমর্পণ, তোমার খবর কিছু জানাও? শুধু বন্ধুর দরজায় কড়া নাড়লে হবে, একটু খবর আমাকেও বলো। এমনি তো এতদিন পর তোমার দর্শন। কি বলি ভাই, কর্পোরেট লাইফের চাকরি, মনে হচ্ছে ছুটছি আর ছুটছি, কিন্তু কোনো অনুভূতি নেই। আমার জীবনটা ঠিক যেন অন্তর মেট্রো রেলের মতো অন্ধকার গলি দিয়ে ছুটে চলেছে। শুধু প্ল্যাটফর্মগুলো এলে মনে হয় কোনো ওকেশন। জানিস অন্তর, আমার জীবন নিয়ে একটা গান লেখা আছে। এমনি করে যদি যাই দিন, শুধু যাক না। বুঝলাম বন্ধু, সব একই অবস্থা। কথা চলছিল এমন সময় মা চা আর অমলেট নিয়ে হাজির। পাশে থাকা আমার ল্যাপটপ টেবিলের ওপর ওগুলো রেখে মা চলে গেল। চা মুখে দেওয়ার আগে সিগারেট বাক্সটা আমি সমর্পণের দিকে ছুঁড়ে দিলাম। তারপর দুজনেই এক একটা সিগারেট ধরিয়ে নিলাম। সমর্পণ হলো আমার বন্ধু মহলে সবচেয়ে কাছের বন্ধু, যেটাকে ইংরেজি ভাষায় বলে ক্লোজ ফ্রেন্ড। সমর্পণ একটা কোম্পানির সেলস ডিপার্টমেন্টে কাজ করে। দুজনের কথাবার্তা হতে হতে হঠাৎ আমি একখানা প্রশ্ন করে উঠি। হ্যাঁ রে সমর্পণ, তোর জেঠুর ছেলের ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ কেমন চলছে? সত্যি রে, ভাবা যায় নিজের ভাই হয়ে দেখিয়ে দিল। ভাবা যায় অল্প কয়েক মাসে এত উন্নতি। এবার তো শুনলাম ওর বিয়েও ঠিক হয়ে গেছে। জানিস অন্তর, আমার তো মনে হয় জীবনে তোর আর আমার এই বিবাহ দর্শনই চলে যাবে। না মণ্ডপে ওটা হবে আর না হবে ফুলসজ্জা। আচ্ছা, কিছুদিন আগে তোর কলা বিভাগের কলেজ বান্ধবীর বিয়ে তো খেয়ে এলি, মানে এবার চিরকুমার দলে তুও নাম লেখা ভাই। জানিস অন্তর, আমার ভাইটা আজ সকালেই বলছে কবে গেট সাজাবো তোমাদের। আমি যে এতক্ষণে ভিতর থেকে একদম চুপ হয়ে পড়েছি, সেটা সমর্পণের এখন চোখে পড়েছে। তাই সমর্পণ আমার গা নাড়া দিয়ে সাড়া দেয়।
কি হলো ভাই, বিয়ের কথা বলতে মামুনি কি মনে ধরা দিল? আরে না না, তা নয়, অন্য একটা কথা মনে পড়ে গেল। কি ভাই, বলে ফেলো, বন্ধুর কাছে লুকিয়ে কোনো লাভ নেই। বিষয়টা এমন কোনো বড় নয়। বাদ দে, থাক, শোনার দরকার নেই, সাধারণ বিষয়। সাধারণ বিষয় নিয়ে চিন্তা বা মন ভার করার ছেলে তো তুমি নও। মন হালকা করো বন্ধু, কিছু তো একটা হয়েছে যার জন্য তুমি এতদিন নির্ঝুম, যেটা তুমি অন্য কিছু বলে চালিয়ে দিতে চাইছো। মন ভারের গল্প একবার মনে হচ্ছে, আবার একবার মনে হচ্ছে এতটাই কি সাধারণ। আমি যদিও ক্রিয়েটিভ জগতের মানুষ, তো সেক্ষেত্রে বেশি ভাবা বা চিন্তা করাটা আকস্মিক নয়। কথা বলতে বলতে নিচ থেকে মায়ের ডাক এসে গেল, বিছানা ছেড়ে বাইরের আবহাওয়ার সাথে আলাপ করার জন্য, যাকে মোদ্দা বাংলায় বলে একটু বাহির হও। তারপর সমর্পণ হঠাৎ বলল, বিষয়টা একটু ঝেড়ে কাশো তো দেখি। তাহলে শোন, বেশ কিছুদিন আগে আমার কলেজ বান্ধবী তুইষার বিয়ে অ্যাটেন্ড করেছিলাম। তুইসা? যার হাজবেন্ড মারা গেল না কিছু মাস আগে, কি যেন নাম, সপ্তর্ষি, অ্যাম আই রাইট? হ্যাঁ, ঠিক ধরেছিস, সপ্তর্ষি, সপ্তর্ষি বণিক আমাদের বিভাগের কলেজ টপার ছিল। আমি জানি অন্য কোনো মেয়ে হয়তো, তা তুইসার আবার বিয়ে হলো? ওর বাকি পরিবার কিভাবে মেনে নিল, মানে সপ্তর্ষির পরিবার? জানা নেই, তবে বিয়েতে উপস্থিত হতে প্রথমে অতটা কিছু মনে দাগ কাটেনি। প্রথমে তুইষার সাথে দেখা করলাম, হাতে গিফট দিলাম, তারপর কত কথা, যেন ওটার প্রথম বিয়ে। কিন্তু জানিস তো, জানি না কেন বারবার আমার মনে সপ্তর্ষির মুখটা ভেসে আসছিল। তারপর কি হলো বল। বিয়ের অনুষ্ঠান শুরুর সময় তুইষার দিকে তাকিয়েছিলাম, আর একটা কথা ভেবে চলছিলাম, এটা কিভাবে পারছিস? তোর আর সপ্তর্ষির কলেজ লাইফের প্রথম বর্ষ থেকে প্রেম, দুজনের এক রোমাঞ্চকর জুটি, সেই প্রেম থেকে বিয়ে, তারপর সপ্তর্ষির জন্ডিসে মৃত্যু। কিন্তু তাও এত তাড়াতাড়ি ভোলা কি সম্ভব? বিয়ের অনুষ্ঠানে এসব দৃশ্য দেখে আমার মনটা আরো উদাস হতে থাকে। এরই মাঝে আমি তুইষাকে প্রশ্নটা করেই বসি, আচ্ছা তুইষা, এটা কি তুই মন থেকে করছিস, নাকি বাড়ির প্রেশার? তারপর তুষার দেয়া উত্তরে আমি বেশ অবাক হলাম। তুষার উত্তরটা খুবই স্পষ্ট ছিল। শোন অন্তর, আমি না চাইলেও আমার মন থেকে সপ্তর্ষিকে ভুলিয়ে দেওয়াটা আমার বাড়ির দায়িত্ব বা কর্তব্য বলতে পারিস। এই কর্তব্যে আমি সামিল দেওয়া না দেওয়ায় কারো কিছু যায় আসে না। তবে তোর উত্তর আশা করি তুই পেয়ে গেছিস। খুশি না হলেও খুশি খুঁজে নিতে হবে, স্মৃতিতেই থেকে যাক প্রাক্তন। এই বলে তুইষা বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে গেল। এরপর শুভ দৃষ্টি, আরও সমস্ত রিচুয়ালস হতে হতে সিঁদুর দানের সময় মনে হলো তুইষাকে দেখে যেন কেউ ওকে বারবার জানিয়ে দিচ্ছে, কংগ্র্যাচুলেশন, হ্যাপি ম্যারিড লাইফ। আমার যেন একবারের জন্য মনে হলো আমার পাশে দাঁড়িয়ে সপ্তর্ষি, সে পুরো দৃশ্যটা দেখছে আর মুখে মৃদু হাসি নিয়ে তুইষাকে অভিনন্দন জানাচ্ছে নতুন জীবনে এগিয়ে যাওয়ার জন্য। খইগুলো তখন ঝর্ণার মতো এক এক করে আগুনে পুড়ে পুড়ছে, আর বারবার ওই আগুনে আমি সপ্তর্ষির জ্বলন্ত মৃতদেহটা ফুটতে দেখছি, এবং সাথে ওদের কাটানো ভালো মুহূর্তের স্মৃতিগুলো যেন সিগারেটের মতো একটু একটু করে পুড়ে ছাইটা অ্যাস্ট্রের মধ্যে জমাট বাঁধছে।
স্মৃতিরা বেঁচে থাকে, আর মানুষ সেটাকেই লাইফ বলে আখ্যা দেয়। সমর্পণের কথা শুনে হাসি মুখে অ্যাশট্রের মধ্যে সিগারেটের কয়েকটা ছাই ফেললাম। তাহলে সিগারেটকে মাথা নত করতেই হলো অ্যাশট্রের মধ্যে। তারপর ডাস্টবিনে অ্যাশট্রে ভর্তি ছাই ফেলে মনে মনে বলে উঠলাম, ছাইগুলো সব বিসর্জন হোক, তুইষা সপ্তর্ষির কাটানো ভালো স্মৃতিগুলো নয়। চলো বন্ধু, এবার আমাদের মেমোরির দৌড় লাগাই। এরপর সমর্পণ আর আমার বাইক জোর গতিতে ছুটে চলল মেমোরি থেকে মেমোরিয়ালের দিকে। আপনারা এতক্ষণ শুনছিলেন কলম কণ্ঠের 11 পর্ব। গল্পের নাম অ্যাশট্রে। গল্পটি লিখেছেন সমরেশ দাস। সমর্পণ চরিত্রে অভিনয় করেছে রাকেশ মণ্ডল, নারী কণ্ঠে রিমা কোলে, গল্প পাঠে ও প্রধান চরিত্রে আমি ঋত্বিক মণ্ডল। এই গল্পটি তোমাদের কেমন লাগলো, বা এই গল্পের মাধ্যমে লেখক কি ভাব প্রকাশ করতে চাইল তা যদি কিছু অর্থেও বুঝতে পারো তবে অবশ্যই কমেন্ট করে বলবে। আর খারাপ লাগলেও কিছু উপদেশ দিয়ে যেতে পারো, তাহলে পরের পর্বে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তাহলে এই কথাই রইল, আজকের মতো বিদায় নিলাম। দেখা হচ্ছে পরের গল্পে।